লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এতক্ষণ ধরে কি ডিসকাস করছে? মিতুল আবার ইন্দ্রের মন গলিয়ে দিল না? এতক্ষণ তো সব ঠিকঠাক চলছিল, এই মেয়েটা ইন্দ্রকে একা পেয়ে মনটা না গলিয়ে দেয়। শুনবো একবার, শুনি। সব বিষয় আপনার যে যা খুশি তাই করুন, আমি কোনো কথা শুনবো না। আপনি আমার কথা যা খুশি তাই করুন। ইন্দ্রবাবু, ইন্দ্র খেলাটা যে এত তাড়াতাড়ি আমার হাতের মুঠোয় চলে আসবে ভাবতেই পারিনি। বল এখন আমার কোর্টে। আপনারা খেতে বসে গেছেন? আসলে গুগলিকে স্কুলের জন্য তৈরি করতে গিয়ে না অনেকটা দেরি হয়ে গেল। দাদু, আলু ভাজা কেন খাচ্ছেন? আমি আপনার জন্য আলুর তরকারি বানিয়েছি, দাঁড়ান এক্ষুনি নিয়ে আসছি আমি। আলু ভাজা আমি দিয়েছি, আলুর তরকারি রাখা আছে, তোর ইচ্ছে হলে খেয়ে নে। কিন্তু দাদু, আপনি তো আলুর তরকারি খেতে ভালোবাসেন না, সেই জন্যই বানিয়েছি আমি। সব ভালোবাসা যে একই রকম হবে তার তো কোনো মানে নেই মিতু। ভালো তো আমরা তোকে বাসি, তো কাল খামবিন মুখে যেটা শুনলাম তারপরে তো আর। ছাড়ো না, তাড়াতাড়ি খেয়ে নাও। সুমি এলে আমি একটু বেরোবো, কেনাকাটা শুরু করতে হবে তো এবার। ঠাম্মি, আমিও তো যাবো কেনাকাটা করতে। না আমি যাবো, তৈরি হয়ে নি। মিতুল, তুমি না এই বিয়ের এগেনস্টে, তারপরেও তুমি কেনাকাটি করতে যাবে? স্ট্রেঞ্জ। তোমরা কেন মিতুলের সঙ্গে এরকম বিহেভ করছো? আর দাদা ভাই, তুইও কিছু বলছিস না এসব শুনে? এই সময় তো তোর মিতুলের পাশে থাকা দরকার। সবার কথা নয় আমি ছেড়েই দিলাম। কোন দাদা ভাই, তোর থেকে আমি এটা এক্সপেক্ট করি না। মানে অ্যাক্টিং? হ্যাঁ হ্যাঁ, অ্যাক্টিং। আপনাকে অ্যাক্টিং করতে হবে সবার সামনে, মানে বিশেষ করে অনুরাধাদির সামনে। আপনাকে এমন একটা ভান করতে হবে যেন অনুরাধাদি ভাবে আপনি এই ব্যাপারে আমার বিরুদ্ধে আছেন। বাড়ির প্রত্যেকে যেরকম আমার উপর রেগে আছে, আপনিও সেরকম আমার উপর রেগে আছেন। মানে কেন? দেখুন, সবটা এখন আমি আপনাকে খুলে বলতে পারবো না। আপনি শুধু এইটুকু বুঝুন যে কিছু লোককে গাছে তুলে আমার মই কাটতে ভীষণ ভালো লাগে। আর কলি দিদির বিষয়টার জন্য এটা খুব জরুরি। কেউ যদি জানতে পারে আপনি আমার পাশে আছেন, তাহলে অন্য সমস্যা আসতে পারে। তা এটাই সবার বোঝা দরকার যে আপনি আমার বিরুদ্ধে আছেন, আপনি আমার পাশে নেই। আমি কাউকে জানতে দিতে চাই না এই লড়াইটায় ইন্দ্রবাবু আমার পাশে আছেন। সবাই জানুক এই লড়াইটাতে আমি একা। তাই ইন্দ্রবাবুকেও আমি ইচ্ছে করে খোলসা করে কিছু বলিনি। কিরে, কিচ্ছু বলবি না? তুই চুপ করে থাকবি এরকম? শুভ, অনেক কিছুর উত্তর দেওয়া সম্ভব হয় না। কোথায় যাচ্ছেন আপনি? খাবারটা খাবেন না? না, ইচ্ছে নেই। দাদু ভাই, দাদু ভাই কোথায়? আরে ছাড়ো না, দাদু ভাই শোন। ছাড়ো ছাড়ো, ওর যা মনের অবস্থা সেটা আমি বুঝতে পারছি। ওই দেখো, আমি কথা বলতে বারণ করেছি, রাগ দেখাতে বারণ করেছি, আপনি না খেয়ে বেরিয়ে গেলেন। ইন্দ্র আর মিতুলের মধ্যে ভালোই ফাটল ধরেছে দেখছি। নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছে মিতুল, আর আমার রাস্তাটাও ক্লিয়ার করে দিয়েছে। বাহ।
মা, ও মা, একবার এদিকটায় শোনো তো। হ্যাঁ, কি রে, কি বলছিস? ও মা, বলছি কি বেরোনোর কোনো দরকার নেই, ওই শাড়ির লোক আর গয়নার লোককে এখানেই আসতে বলে দিয়েছি। ও, এখানেই আসতে বলেছিস? হ্যাঁ, তা না তো কি করব বলো তো, বেরোতে গেলে তো 1 ঘন্টা হাতে সময় নিয়ে বেরোতে হবে, তার মধ্যে রাস্তায় যা জ্যাম থাকে, আর একটা তো কাজ নয়, 1000টা কাজ থাকে, সব দিকটা আমাকেই সামলাতে হচ্ছে। দেখো আরে সুমি, জামাই কোথায়? তোমার জামাই তো অফিসে গেছে দাদা আর ইন্দ্রর সঙ্গে কথা বলতে। ওদের আবার কি প্ল্যান আছে সেসব জানি না। উফ, আমি জানো তো পারছি না গো বাবা, এতগুলো কাজ তাড়াহুড়োর মধ্যে আমি আর পেরে উঠছি না, দম বন্ধ অবস্থা হয়ে গেছে আমার। পিসুনি, তুমি আগে জলটা খেয়ে নাও, আমি লুচি ভেজে দিচ্ছি, খেয়ে নাও, তারপরে এই কেনাকাটা নিয়ে কথা হবে। কলি দিদি, তুমিও বসে দাও, বুঝলে? না রে মিতুল, এসবের কোনো দরকার নেই। পিসিমণি, কেন দরকার নেই? এই ব্যাপারটা কাল থেকে চলছে। কালকের পর মিতুল তোমাদের সবার চোখে এতটাই পর হয়ে গেল যে কলির বিয়ের আলোচনাতেও তোমরা ওকে রাখছো না। শুভ দাদা, থাক না। না, কেন থাকবে? কেন থাকবে? আমি শুধু মাঝে মাঝে ভাবি যে মানুষ এতটা স্বার্থপর কিভাবে হতে পারে। শুভ, সব ব্যাপারে কথা না বলাই ভালো। মিতুল যা করেছে, আমি চাই না আমার নাতি হয়ে তুমি ওর এই কাজটাকে সাপোর্ট করো। দাদু, আপনি বুঝলাম। তার মানে ওকে তোমরা আর কোনো কিছুতে রাখতে চাইছো না তো? ঠিক আছে, সেটা স্পষ্টভাবে বলে দাও যে মিতুল, আজ থেকে বাড়ির কোনো জিনিসে তুমি জড়াবে। ব্যাস, এটাই তো। এত ইগনোর করার কি আছে আমি বুঝতে পারছি না কথাটা। ঠিক বলেছিস শুভ। মিতুল, আমি চাই না তুমি আমার বিয়ের কোনো অনুষ্ঠানে থাকো। আমার এসব আর ভালো লাগছে না গো। কলি দিদি, এই বিয়েটা নিয়ে মিতুলের কেন এত সমস্যা হচ্ছে কে জানে। ভালোই তো হবে বিয়েটা হয়ে গেল। কি বলছিস কলি? এটা মিতুলকে তুই এরকম ভাবে বদলে যেতে পারলি? পারলাম শুভ, বদলাতে পারলাম। নিজের লোক ভেবে যার সব বিপদে ঝাঁপিয়ে পড়েছি, তার প্রতিদান হিসাবে সে যখন পিঠে ছুরি মারে না, তখন একটা মানুষ এভাবেই বদলে যায়। মিতুল, তুমি আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক কিছু করেছো, তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। কিন্তু তুমি আমার বিয়ের কোনো অনুষ্ঠানে থেকো না। মা, আমি তোমাকে এর আগেও বলেছি যে মিতুল আমার বিয়ের কোনো অনুষ্ঠানে যেন না থাকে। তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব। কলি দিদি, তুমি উত্তেজিত হও না। তুমি আমাকে ভুল বুঝছো কলি দিদি, কিন্তু সেই ভুলটা ভাঙার উপায়ও নেই আমার কাছে। তুমি চাইছো না তো আমি তোমার বিয়ের কোনো অনুষ্ঠানে থাকি? বেশ, তুমি একদম চিন্তা করো না, আমি এসবের মধ্যে একদম থাকবো না। হ্যাঁ, আমি এক্ষুনি সরে যাচ্ছি। তাও তুমি চলে যেও না, আমি সরে যাচ্ছি এক্ষুনি। অসাধারণ।
একটা মানুষের সবকিছু মুহূর্তের মধ্যে ভুল হয়ে গেল। হ্যাঁ, তোমাদের দেখেও না আমি অবাক হয়ে যাই। এই জন্য তোমাদের সঙ্গে আমার মেলে না, জানো তো। যা খুশি কর। আচ্ছা বাবা, এভাবে চুপ করে থেকে কিন্তু কোনো লাভ হবে না। কলি, তোর প্ল্যানটা কি বলতো? আর পিসিমণি, তুমি কিন্তু আমাকে বলো প্ল্যানটা, আমি কিন্তু লিস্টটা করব। আসতে পারি? ও ও হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, আসতে কোনো সমস্যা হয়নি তো? আরে না না, আসুন আসুন আসুন, বসুন। কলি আয়, তোমরা এগুলো দেখো, আমি যাই। বসুন বসুন। মা এদিকে এসো। কি এনেছেন দাদা, দেখান। কলি দিদি, তোমার বিয়েটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই গো। আমার আপত্তি অনির্বাণ দাদাকে নিয়ে। কিন্তু তোমরা সবাই এইভাবে আমাকে ভুল বুঝছো, আমাকে পর করে দিচ্ছ। একবারের জন্য আমাকে কেউ বুঝলে না। আমি মনে হয় ভুল সময় চলে এসেছি। ঠিক আছে। এই, কি ভুল সময় রে? হ্যাঁ, তোকে তো প্রথম দিন থেকে আমি বলেছি, দেখ অনেক কাজ আছে সামনে, তোকে থাকতে হবে, আর তুই এদিক সেদিক পালিয়ে বেড়াচ্ছিস। এরকম করলে কিন্তু হবে না অর্ক। যা এখন ভেতরে গিয়ে একটু আয়নাটা নিয়ে আয় তো, শিগগিরই যা। মিতুল এইভাবে দূরে দাঁড়িয়ে রয়েছে কেন? ওর চোখ মুখটাও কেমন যেন লাগছে। না, সবার সামনে জিজ্ঞেস করাটা ঠিক হবে না। মিতুল, কি দাঁড়ালো বিষয়টা? বিষয়টা দাঁড়ালো যে শুধু ইন্দ্রে তোমাকে বউ বলে মানে না সেটা নয়, এই বাড়ির কেউ আর তোমাকে এই বাড়ির বউ হিসেবে মানছে না। কি অবস্থা! শুধুমাত্র সম্পত্তির লোভে তুমি কলির সাথে এত বড় শত্রুতা করতে পারো? আমি যে কারণে করি না কেন, তোমার তো সেটা জানার কোনো দরকার নেই। তুমি যেটা নিয়ে খুশি হচ্ছ সেটা নিয়ে খুশি হও, কেমন? সবসময় আমরা চোখের সামনে যেটা দেখি সেটা সত্যি নাও হতে পারে। এখনো এত বড় বড় কথা বলবে তুমি? হ্যাঁ, এত দিমাগ কোথায় রাখো বলো তো তুমি? মানতে হবে, দম আছে তোমার, কিন্তু কি বলে তো, আচ্ছা আমি ভাবছি যে তোমাদের সাথে কেনাকাটা আমিও থাকি। না না, তার দরকার কি, আমরা তো আছি। না না অনুরাধা, আমরা তো মা থাক না, অনুরাধাদি তো অনিদার বন্ধু, অনুরাধাদি বলতে পারবে অনিদার কি পছন্দ কি অপছন্দ। তুমি বরঞ্চ এখানেই থাকো। চাকা একদিন ঘুরবেই, সেদিন সবাই বুঝতে পারবে তুমি ভুল না। কিন্তু আমার একটা জিনিস ভেবে খুব ভয় লাগছে, সেটা হলো সেদিন কলির কষ্টটা বেড়ে যাবে না তো? যাক, মিতুল আমি আসছি, আমার অফিসে যেতে হবে।
কলি দিদিকে দোষ দিও না গো শুভ দাদা। ভালোবাসা অন্ধই হয়, আর ভালোবাসলে মানুষ বিশ্বাস তো করবেই। কিন্তু কলি দিদি, তোমাকে আমি কষ্ট পেতে দেব না। তুমি শুধু আমার উপর ভরসা রেখো। হ্যালো ইন্দ্রবাবু, আপনি বাইরে আছেন তো? এখন কিন্তু আমরা বেরোবো। আমি পেছনের দরজা দিয়ে আসছি। ইন্দ্রবাবু কোথায় গেলেন? ভয় পেয়ে গেছিলাম। ভয় পাওয়া কি আছে? বলছি আমরা অনির্বাণের বিষয়ে খোঁজ খবর নেওয়া শুরু করবো কোথা থেকে? আপনি পিসেমশাইয়ের কাছ থেকে জেনেছিলেন অনির্বাণ দাদা কোন কলেজে পড়তো, কি বৃত্তান্ত? হ্যাঁ। ও, তার মানে আপনি মেডিকেল কলেজ থেকে শুরু করতে চাইছেন, তাই তো? হ্যাঁ, ওখানেই সব খোঁজ খবর পাওয়া যাবে। চলুন চলুন। এটা না ঠিক পছন্দ হচ্ছে না দাদা, আপনি এই শাড়িটা দেখান। আচ্ছা, এইটা দেখুন তো। এটাও খুব একটা পছন্দ হলো না। ঠিক আছে, এইটা দেখুন। আচ্ছা আচ্ছা দিক। এইটা না আমার খুব ভালো লেগেছে, বুঝলি? এই একটা কাজ করতো, কলিকে একবার পরিয়ে দেখতো কেমন দেখ। ঠিক আছে। ও মা, বলছি আগে শাড়িটা দেখো না, তারপর গয়না দেখবে, ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে। না না, ওইটা দেখে পছন্দ হয়ে গেল, সেই জন্য বললাম যে একটু পরিয়ে দেখুক। হ্যাঁ কলি, তোমাকে না বেশ মানাচ্ছে। সত্যি খুব ভালো দেখাচ্ছে, এত মানিয়েছে। ওমা, মিতুল কোথায় গেল? নির্ঘাত ঘরে কি কান্নাকাটি করছে। এটাই সুযোগ, আমি বরং অফিসে ইন্দ্রের কাছে যাই, ওকেও তো আমাকে সামলাতে হবে, তাই না? দাদা, আপনি বরঞ্চ এই শাড়িটা দিন আমার। কিরে অর্ক, চুপ করে দাঁড়িয়ে আছিস যে? বল কিছু। আসবো স্যার? সেটা হ্যাঁ হ্যাঁ, এসো এসো। হ্যাঁ স্যার, ইন্দ্রজিৎ লাহিড়ী এসছেন, লাহিড়ী ইন্ডাস্ট্রির মালিক। স্যার, উনি আপনার সাথে দেখা করতে চান। 1 মিনিট, আমি পরে কল ব্যাক করছি। কি বলে, লাহিড়ী ইন্ডাস্ট্রির মালিক এসছেন? পাঠিয়ে দাও। মে কাম ইন স্যার? আসুন আসুন, প্লিজ বসুন। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আপনার সাথে একটু দরকার ছিল। হ্যাঁ বলুন, কি ব্যাপার? ব্যাপারটা আমি আপনাকে খুলে বলছি। আসলে আমার বোনের বিয়ে,
যে ছেলেটির সঙ্গে বিয়ে হচ্ছে তার সম্পর্কেই একটু খোঁজখবর নিতে এসছে। ছেলেটি আপনাদের এই মেডিকেল কলেজেরই ছাত্র, নাম অনির্বাণ সেনগুপ্ত। অনির্বাণ? আসলে এত বছরে এত স্টুডেন্ট ঠিক খেয়াল করতে পারছি না। কে বলুন তো? এক মিনিট মিতুল। এই যে ও, এই অনির্বাণ? ওরে বাবা, এর সাথে আপনার বোনের সম্বন্ধ ঠিক করেছেন? কেন স্যার, আপনি হঠাৎ এইভাবে বলছেন? আসলে ও তো কলেজে থাকাকালীনই খুব বলিয়ে কইয়েছিল, কথার জালে জড়িয়ে প্রফেসরদের পর্যন্ত বোকা বানিয়ে দিত। স্টুডেন্ট খুব একটা ভালো ছিল না, তার উপর আবার ওই স্কলারশিপের পরীক্ষাটাও দেয়নি। মানে স্কলারশিপের পরীক্ষা দেয়নি? পরীক্ষাটা তো দেয়নি, বরং কিছুদিন বাদে শুনতে পেলাম ও নাকি বিদেশে যাচ্ছে হায়ার স্টাডিজ করতে। আমরা তো সব অবাক। মানে এতে অবাক হওয়ার কি আছে স্যার? কারণ যে ছেলে এতকাল কলেজে প্রফেসরদের বলে গেল যে আমি খুব গরিব, আমার পড়ার সব খরচ আপনারা মুকুব করে দিন, সে নিজের খরচে বিদেশে যাচ্ছে। শুনুন, আমার তো মনে হচ্ছে খুব ভালো করে খোঁজ খবর নিয়ে তবে আপনার বোনের বিয়ে দেবেন। আমি জানতাম মিতুল বলেছে মানে একটা কোনো গন্ডগোল থাকবেই, কিন্তু সেটা যে এত বড় রকমের হতে পারে এটা তো আমি ভাবতে পারছি না। মোট কথা এটা আমার কাছে পরিষ্কার, অনির্বাণ মোটেই সুবিধার ছেলে নয়।